গুড মর্নিং। সকলে আশা করি হাজির হয়েছে। তোমরা খাতা নাও, কলম নাও, আমাদের পড়া শুরু হবে এখনই। আজ আমাদের 28/4/2020 জৈব রসায়নের মৌলিক বিষয় জৈব রসায়নের ক্লাস নাম্বার 9। জৈব রসায়ন ক্লাস নাম্বার কত বলো তো? 9। হ্যাঁ, খাতা নাও, সবাই আশা করি হাজির হয়েছে। আসছো তো? তোমরা হাজির হয়েছো? নিশ্চয়ই হাজির হয়েছো। তাহলে এবার খাতা নাও। তোমাদের আলোচ্য বিষয়ের গতদিন বলে দিয়েছিলাম খালিদ হাসান তুহিন, তুমি বলেছিলে বেঞ্জিনের ডিলোকালাইজড কেন। এটা আসলে রাসায়নিক বন্ধনেই পড়ানো হয়, যেহেতু তুমি পড়ানোর সময় উপস্থাপন করেছ। আর বিষয়টি হলো জৈব রসায়নের মৌলিক বিষয়, তাই অবশ্যই আমি আলোচনা করে দেব। তারপর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। বেঞ্জিন বলা অ্যালকাইলেশন, নাইট্রেশন, হ্যালোজেনেশন, সালফোনেশন কিভাবে ঘটে, কোন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তার মেকানিজমগুলি সম্পর্কে কি বলতো আলোচনা করব। এটাই তোমাদের আজকের কি বলতো আলোচ্য বিষয়। তোমরা সবাই মানসিকভাবে পূর্ণ প্রস্তুতি নিয়ে, কারণ আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট ক্লাস, মানসিক প্রস্তুতি নিয়ে শুরু করো। আগে লিখো না, আগে একটু দেখলে ভালো হবে, তারপরে লিখলে তোমাদের জন্য অবশ্যই সুবিধা হবে। প্রথম আসি আমরা, ইথিন অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। বেঞ্জিন অণুতেও কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে 3টি, কিন্তু ইথিন অণুর দ্বিবন্ধন আর বেঞ্জিন অণুর দ্বিবন্ধন কোন অবস্থাতেই এক প্রকৃতির নয়, ভিন্ন প্রকৃতির। ইথিন অণুর দ্বিবন্ধন আর বেঞ্জিন অণুর দ্বিবন্ধন কোন অবস্থাতেই এক প্রকৃতি নয়, সম্পূর্ণ কি বলতো ভিন্ন প্রকৃতির। কারণটি হলো ইথিন অণুতে লোকালাইজড পাই বন্ধন বর্তমান থাকে, আর বেঞ্জিন অণুতে থাকে ডিলোকালাইজড পাই বন্ধন, সঞ্চারণশীল পাই বন্ধন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন। ওটি আগে দেখাবো। তাহলে একটু হেডলাইন দাও, দেখাও যে ইথিনের দ্বিবন্ধন ও বেঞ্জিনের দ্বিবন্ধন একই রূপ নয়। আবার বলি, দেখাও যে ইথিনের দ্বিবন্ধন ও বেঞ্জিনের দ্বিবন্ধন একই রূপ নয়, ভিন্ন প্রকৃতির। কেমন প্রকৃতির? ভিন্ন প্রকৃতির। সেটাকে আমরা দেখাবো। দেখে যা কিভাবে দেখাতে পারি। প্রথম যদি আমরা আসতে পারি, দেখো কার্বন 6, তার ইলেকট্রন বিন্যাস করো। তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p কত বলতো 2। তাহলে তার 2s অরবিটালে দুটো আছে, আর 2p অরবিটাল ঘর কয়টা আছে বলতো? 3টি। ইলেকট্রন কয়টা থাকবে বলতো? একটা দুটো। একে যদি আবার সক্রিয় করি, তখন তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s1 2p কত বলতো 3। তাহলে তার টুয়াইস s এ একটা থাকবে, আর টুয়াইস p অরবিটাল ঘর আমাদের 3টা, ইলেকট্রন থাকবে কত বলতো? 3টা। তখন আমাদের একটা s আর কয়টা p বলতো? দুটো p অরবিটাল পরস্পরের সাথে মিলিত হয়ে যে সংকরায়ন করবে তাকে বলবে sp2 সংকরায়ন। এটা তোমরা পূর্বেই জানো যে sp3 করতে কেন্দ্রীয় কার্বন পরমাণু যতটুকু শক্তি ব্যয় করার প্রয়োজন, আবার বলি sp3 করতে কেন্দ্রীয় কার্বন পরমাণু যতটুকু শক্তি ব্যয় করা প্রয়োজন, sp2 করতে তার চেয়ে কম পরিমাণ শক্তি ব্যয় করেছে। কম পরিমাণ শক্তির পরিমাণটা একটু কম কে করেছে? কেন্দ্রীয় কার্বন পরমাণু। আর এই পিজেড অরবিটাল আমরা পিজেডই ধরে নিই, 2pz, তারা অসংকরিত থেকে যায়। তার মানে এই গঠন কাঠামো তো দাঁড়াবে এই রূপ। এর জ্যামিতিক গঠন কার বলতো? sp2 সংকরিত অরবিটালের জ্যামিতিক গঠনটা এই রূপ। একটা তলে থাকবে প্রতিটা sp2। মনে রাখো, প্রতিটি sp2 সংকরিত অরবিটাল, তাহলে মোট কয়টা? 3টা। 3টাই একই তলে অবস্থান করে। sp2 সংকরিত কি বলতো অরবিটাল, তারা একই তলে অবস্থান করবে। আর তলের নিচের অংশে থাকবে একটা কি বলতো পিজেড, 2pz অরবিটাল নিচের তলের উপর অংশে, আর উপরের অংশে থাকবে আর একটা 2pz। ওই যে 2pz
তাকে আমরা এভাবে লাল দিয়ে দেখানো হলো বোঝার সুবিধার্থে। ওটা উপরের তলে আর এটা নিচের তলে, আর এই তিনটে sp2 একই তলে আছে, তিনটে sp2 একই তলে আছে। এবার দেখো ইথিনকে আমরা পূর্বেই দেখিয়েছি, কোন একটি কার্বনের sp2 আর একটি কার্বনের sp2 এইভাবে কার্বন কার্বন একক বন্ধন গঠন করলো, sp2 sp2 sp2, কার্বন কার্বন কি বলতো একক বন্ধন। তখন প্রতিটি কার্বনের আরো বাকি দুটো করে sp2 থাকে, তাহলে দুটি কার্বনের কয়টা আছে বলতো, চারটি sp2। ওই চারটি sp2 এর সাথে চারটি হাইড্রোজেন পরমাণু এভাবে মুখোমুখি অতিক্রমণ করে sp2 বনাম হাইড্রোজেনের 1s, আবার বলে sp2 কার্বনের বনাম হাইড্রোজেনের 1s মুখোমুখি অতিক্রমণ করে এভাবে কার্বন কার্বন বন্ধন, কার্বন হাইড্রোজেন বন্ধন, এখানে কার্বন কার্বন আর এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করলো। এর আমাদের কি থাকে বলতো, y বরাবর py এবং z বরাবর pz থেকে গেল। এটা আমাদের কোন y বলতো, 2py 2pz লেখো, 2pz প্রত্যেকটা x y z, কিন্তু আমরা এটাকে z ধরে নিয়েছি, এই আমাদের z ধরে নিয়েছি, তাই 2pz লেখা হলো। এটা কিন্তু আমরা পূর্বেই পড়ানো হয়েছিল পাই বন্ধনের সমান, যেহেতু এটা আগের পড়ানো রাসায়নিক বন্ধনে, তাই এখানে 2 মিনিট সময় লাগবে, পড়িয়ে যাচ্ছি যাতে একসঙ্গে হলে এই অবস্থা কি হয় দেখো, কার্বন কার্বন একক বন্ধন, হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আছে, এই কার্বন H এটা CH2 CH2, এটি আমাদের কি বলতো CH2 ডাবল বন্ড CH2 বা C2H4, যাকে বলে ইথিন। তাহলে ইথিন অণুর বন্ধনটা একই কার্বনের উপর ও নিচে আছে, উপরে আছে আবার নিচের তলে, উপরের তলে উপরের তলে এবং নিচের তলে, এভাবে সিলিন্ডার আকৃতি করে থাকে। তাই ওই বন্ধনটাকে আমরা বলবো কোন বন্ধন বলতো, পাই বন্ধন। ওই বন্ধনের নাম কোন বন্ধন বলতো, পাই বন্ধন। তাহলে বুঝতে পেরেছ পাই বন্ধন কাকে বলে। এভাবে ইথিন অণুতে একে আমরা বলবো লোকালাইজড, এর নাম কি লোকালাইজড, লোকালাইজড পাই বন্ধন। মুছে ফেলবো কিন্তু আমি, কারণ আমি চলে যাব বেঞ্জিনে। কোথায় চলে যাবো বলো তো, বেঞ্জিন অণুর গঠন। তাহলে নিশ্চয়ই তোমরা ইথিন অণুর গঠনে বুঝতে পেরেছ তার পাই বন্ধনটা কেমন বলতো, লোকালাইজড। আর এখন যেটা বেঞ্জিন আসবো তার পাই বন্ধন হবে লোকালাইজড। আবার বলি বেঞ্জিন যে আসবো তার পাই বন্ধন হবে কেমন বলতো, ডিলোকালাইজড। লেখো এবার বেঞ্জিন অণুর গঠন, লিখে আবার লেখো কার্বন 6, তার ইলেকট্রন বিন্যাস দাও, সক্রিয় করো কার্বনকে, sp2 সংকরায়ন করো, তারপরে এভাবে sp2 সংকরিত অরবিটাল রাখো, জেড বরাবর পিজেড, একইভাবে নিচের অংশে কালো উপরেরটা লাল, পরে তোমরা লাল করে নিও। এখন লাল কলম খুঁজতে হবে না, দেখে বুঝিয়ে নিও, পরে দেখে দেখে করে নিও। করেছ? একটু তোলো ঝটপট। বেঞ্জিন অণুতে কয়টা থাকে কার্বন, 6টি কার্বন। কয়টি কার্বন, 6টি কার্বন আর 6টি হাইড্রোজেন। তাহলে sp2 সংকরিত কার্বন পরমাণু কয়টা হবে, 6টি, অর্থাৎ 6টি কার্বন পরমাণু আসবে যার প্রত্যেকের সংকর অবস্থা sp2। কি বুঝতে পেরেছ? আবার বলি 6টি কার্বন পরমাণু আসবে, তার প্রতিটি কার্বন পরমাণুর সংকর অবস্থা কি বলতো, sp2। আমরা যা পড়াবো তার জন্য এটা দরকার, ভিত্তি যদি ঠিক না হয় সে কারণে তুহিন বলার সঙ্গে সঙ্গে আমি তো বুঝতে পারি যে কোনটা প্রয়োজন, সেটাকে আমরা পড়িয়ে নিচ্ছি। ঝটপট করেছ? তাহলে এটা আমি এখন তুলে ফেলবো, কারণ আমার বোর্ড তো অল্প জায়গা, কলেজের বোর্ড তো না, এটা কলেজের বোর্ড তো বিশাল, এর 10 গুণ, বুঝতে পারি তারও বেশি, এর 10 গুণেরও বেশি থাকে বড় কলেজের বোর্ড। তাহলে বুঝতে পেরেছি যে এর 10 গুণ না তারও বেশি, বুঝছো, 15 গুণের বেশি, বুঝছো। তাহলে অত বড় বোর্ড, সেখানে আমাদের পড়াতে কত সুবিধা হয় বুঝতেই পারো। অনেক বড় বোর্ড, 331, 231, 431 নাম্বার রুমের বোর্ডগুলো কত বড়, বুঝতে পেরেছ? সেটা তো এখন শুধু
করোনার কারণে স্মৃতি হয়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা যাক, এবার আসো, সবকিছু মেনে নিতে হবে। কার্বন এবার দেখো মনোযোগ দিয়ে আগে দেখবে তারপরে তুলবে, আগে দেখবে তারপরে তুলতে হবে, আগে দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপরে তুলতে হবে। একটি কার্বনের sp2 এভাবে, আর এই কার্বন তার sp2 আছে, তারা মুখোমুখি অতিক্রমণ করে কার্বন কার্বন কি বলতো একক বন্ধন সৃষ্টি করলো। এইবার এই কার্বনের sp2 এই কার্বনের sp2 তারাও কি করলো বলতো একক বন্ধন করলো। কার্বন তো 6টি আছে, এই কার্বনের sp2 এর sp2 তারা মুখোমুখি বন্ধন করলো। এই sp2 তারাও কি করলো বলতো মুখোমুখি ভাবে বন্ধন করলো। কটা গিয়েছে বলতো? সবে মাত্র 5টা গিয়েছে, আরো একটি আছে। এবার এই কার্বনের sp2 আর এই কার্বনের sp2 তারাও একটা বন্ধন করলো, এই কার্বনের sp2 এরা একটা বন্ধন করলো। তাহলে স্যার sp2 তো মোট 3টা, মোট কত? 3টা, দুটো করে দিয়েছে, আরো একটা করে আছে, এই যে আর একটা করে আছে, এরও আরো একটা আছে, এরও আরো একটা আছে। কারণ মোট কয়টা বলতো? মোট হলো 6টি কার্বন, তাহলে প্রত্যেকের 3টা করে sp2। এবার এখানে কি আছে বলতো? প্রত্যেকের একটা করে আনপেয়ার ইলেকট্রন আছে, বেজোড় ইলেকট্রন আছে, প্রত্যেকের একটা করে আনপেয়ার ইলেকট্রন আছে। সেখানে কি আসবে? 6টি কার্বনে 6টি sp2 সংকরিত অরবিটালে 6টি বেজোড় ইলেকট্রনের সাথে, আবার বলি 6টি কার্বনের 6টি sp2 সংকরিত অরবিটালে 6টি বেজোড় ইলেকট্রনের সাথে 6টি হাইড্রোজেন পরমাণু প্রত্যেকের 1s অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে কার্বন হাইড্রোজেন 6টি সিগমা বন্ধন গঠন করবে। কয়টি বলো তো? 6টি। এই একটা, এখানে যদি বলি আর একটা, এখানে যদি বলি আর একটা, এভাবে, এখানে যদি বলি আর একটা, এভাবে, এখানে যদি বলা যায় এখানে একটা আছে, আবার এখানে যদি বলি এখানে একটা আছে। তাহলে 6টা হাইড্রোজেন 6টা কার্বনের সাথে কি করে বলো তো? 6টা সিগমা বন্ধন গঠন করলো। এই অবস্থা এই কার্বন পরমাণুর কি থেকে যায় বলো তো? 2pz। এই কার্বন পরমাণু 2pz, এই কার্বন পরমাণু কি থাকবে? 2pz, এই কার্বন পরমাণু কি বলতো? 2pz, এই কার্বন পরমাণু কি বলতো? 2pz, এই কার্বন পরমাণু 2pz। তারা এভাবে কি করলো বলতো? মুখোমুখি ভাবে অতিক্রমণ করে কার্বন থেকে গেল এক অংশ। এবার দেখো আমরা তো এক অংশ দিয়েছি, এই কার্বনের 2pz উপরেরটা আমরা তো বলেছিলাম sp2 3টা একতলে, 2pz এর অর্ধেক অংশ উপরে, অর্ধেক অংশ নিচে, সেটা অসংকরিত। কোন অরবিটাল? অসংকরিত। এই অসংকরিত 2pz এর উপরের অংশ মানে লাল, শুধুমাত্র বোঝার জন্য উপরেরটাকে লাল দিয়েছি। এটাকে 2pz, এটা 2pz, এটা 2pz, এটা আমাদের 2pz, এভাবে থেকে গেল। তাহলে প্রত্যেকটার নাম কি বলতো? 2pz। প্রতিটার নাম কি বলতো? 2pz। প্রতিটা হলো 2pz অসংকরিত অরবিটাল। এখানে একটা ইলেকট্রন আছে উপরে নিচে মিলিয়ে 6টা, এখানে আরেকটা 2pz আছে। কার্বনকে সংখ্যায়িত করলে 1, একে বলবো আমরা 2, এখানে কত বলতো? 3, এটা আমাদের 4, এখানে 5, এখানে 6। কয়টা কার্বন? 6টা কার্বন, 6টা কার্বন। তাহলে এবার দেখো কার্বন কার্বন বন্ধন হলো, কার্বন 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 বন্ধন হলো। এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এরা কিন্তু অলরেডি বন্ধন করে ফেললো। হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে। কয়টা হলো? 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন। প্রতিটি কার্বনের একটা করে 2pz আছে, কারণ সে এখনো আনপেয়ার ইলেকট্রন, অসংকরিত অরবিটালের, অসংকরিত অরবিটালের আনপেয়ার ইলেকট্রন। কয়টা বলো তো? 6টা কার্বনের 6টা। এই কার্বনে যদি বলি আমাদের 2pz, এটা আমাদের 2pz, এটা 2pz, এটা 2pz,
এটা 2pz, এটা 2pz। কয়টা হলো? 6টা কার্বনে 6টা হয়ে গেল। কার্বনকে সংখ্যায়িত করি 1, একে বলবো 2, 3, 4, 5, 6, 6টা কার্বন। ঠিক তো? এইবার দেখো, ইথিনের তো দুটি কার্বনের পাশাপাশি কার্বনেই মাত্র প্রত্যেকের একটা করে 2pz ছিল অসংকরিত। আর বেঞ্জিনের কি আছে বলতো? 6টি কার্বনের প্রত্যেকের একটি করে অসংকরিত, আবার বলি 6টি কার্বনের প্রত্যেকের একটি করে অসংকরিত 2pz অরবিটাল আছে। প্রত্যেকের একটি করে কি আছে? অসংকরিত 2pz অরবিটাল। তাই একই কার্বনের উপরে নিচে করলে বন্ধন দৈর্ঘ্য ছোট হয়ে যায়। দেখো, এই কার্বন যদি উপরে আর নিচে করে তাহলে বন্ধন দৈর্ঘ্য কি বলতো? ছোট হয়ে যায়। তাই তারা উপরে নিচে না করে তারা কি করে বলতো? একটা কার্বনের উপরের সঙ্গে আর একটা কার্বনের উপরে এইভাবে অতিক্রমণ করে। মনে করি এটা 1 এবং 2, 1 আর 2 যদি উপরে উপরে করে তাহলে আমি বলবো 2 এর নিচে চলে যায় কার নিচে বলতো? 3 এর উপরে। আবার বলি 1 আর 2 যদি উপরে উপরে করে তাহলে 1 এর নিচে চলে যাবে কার নিচে বলতো? 2 এর নিচে। আবার বলি 1 আর 2 যদি উপরে উপরে করে তাহলে 1 এর নিচে চলে যাবে 1 আর 2 করে উপরে উপরে, 1 আর 2 করে উপরে উপরে, তাহলে 1 এর পাশে কে বলতো? 6, আর 2 এর পাশে কে বলতো? 3, তাহলে 2 এর নিচে চলে যাবে 3 এর নিচে। আবার বলি 1 এবং 2 যদি উপরে উপরে করে তাহলে 1 এর নিচে আসছে কে বলতো? 6, আর 2 এর নিচে আসছে কে বলতো? 3, তাহলে 2 এর নিচে যাবে কি বলতো? 3 এর নিচে, আর 3 এর উপরে যাবে 4 এর উপরে। তাহলে একটু দেখো, আমি এখানে একটু দেখাই আর একটা গঠন এঁকে, এরই আমরা আর একটা গঠন আঁকবো, তারপরে দেখাবো। এইভাবে কার্বন কার্বন হয়ে গেল, কার্বন কার্বন কার্বন, এখানে কার্বন কার্বন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে কি আছে বলতো? হাইড্রোজেন আছে। আর প্রত্যেকটি কার্বনের একটা করে অসংকরিত 2pz অরবিটাল আছে। প্রতিটি কার্বনের একটা করে কি আছে বলতো? অসংকরিত 2pz অরবিটাল। 2pz 2pz, এটা আমাদের 2pz। আর কি এই কার্বনের আর একটা উপরের অংশ আছে এইভাবে, এখানে আমাদের 2pz আছে, এটা 2pz আছে, এটা 2pz আছে, 2pz আছে, এটা 2pz আছে। কার্বনকে সংখ্যায়িত করলে 1, একে বলবো 2, 3, 4, 5, 6, 6টা কার্বন হলো। এইবার দেখো যেটা বলেছিলাম, 1 আর 2 যদি উপরে উপরে অতিক্রমণ করে, 1 আর 2 অতিক্রম করেছে কত বলতো? উপরে এবং উপরে, তাহলে 1 এর নিচে চলে যাবে 6 এর নিচে, 1 এর নিচে চলে যাবে কার নিচে? 6 এর নিচে। আর 2 এর নিচে চলে যাবে কার বলতো? 4 এর নিচে। দেখো কথাটা ঠিক কিনা? 2 এর নিচে চলে যাবে কার নিচে বলতো? 3 এর নিচে। এইবার 3 এর নিচে যদি 2 এর নিচে চলে যায় তাহলে 3 এর উপরে চলে যাবে কার উপরে বলতো? 4 এর উপরে চলে যাবে। 3 এর উপরে চলে যাবে 4 এর উপরে। 4 এর উপর যদি 3 এর উপরে যায় তাহলে 4 এর নিচে চলে যাবে কার নিচে বলতো? 5 এর নিচে। আবার বলি 4 এর নিচে উপরে যদি চলে যায় 3 এর উপরে, 4 এর উপর যদি চলে যায় 3 এর উপরে, 4 এর নিচে চলে যাবে কি বলতো? 5 এর নিচে। এইবার 5 এর নিচে যদি চলে যায় 4 এর নিচে, 5 এর উপরে চলে যাবে কার উপরে বলতো? 6 এর উপরে। 5 এর উপর চলে যাবে 6 এর উপরে, তাহলে 6 এর উপর যদি 5 এর উপরে যায় 6 এর নিচে চলে যাবে 1 এর নিচে। দেখো এই ধরনের একটা কি হলো বলতো? অতিক্রমণ ঘটলো, কোন কার্বনের উপরে নিচে না। এই জন্য বন্ধন দূরত্বটা ইথিন অণুর যা হয় 1.33 আর্মস্ট্রং বা 13.3 × 10⁻⁻² ন্যানোমিটার, তার থেকে বন্ধন দূরত্বটা অপেক্ষাকৃত বেশি হয়। দেখাবো সেটা। তাহলে এইবার এই গঠনটাকে যদি আমরা এর পরবর্তীতে নিয়ে দেখাই, এবার কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। এটাই হলো ডিলোকালাইজ পাই ইলেকট্রন হবে। তুই না আসবি না জানি না, কারণ প্রশ্ন করে তো তোমরা আবার থাকো না। সমস্যা হলো এখানে পেজ দিয়েছি, কাজগুলো করনি, যে কারণে আমি কালকে পোস্ট দেইনি যে দেখো ওরা করুক। এবার আর পাই ইলেকট্রন দেবো না। এবার কি করেছে বলতো? এবার 1 এবং 2 তারা করেছে কোথায় বলতো? নিচে।
এবার একটু নিচে উপরে 1 এবং 2 করেছে উপরে, যারা উপরে করেছে তাদের ইলেকট্রন মেঘটাকে বাইরে দেখানো। আর কে বলতো 3 4 করেছে উপরে, 3 4 ইলেকট্রন মেঘটাকে বাইরে দেখানো। 6 এবং 5 করেছে উপরে, তাই তাদের ইলেকট্রন মেঘটাকে বাইরে দেখানো। তার মানে 1 একে বলবো 2, এখানে 3 4 5, একে বলবো 6। দেখো ঠিক আছে কিনা। কয়টা কার্বন বলো তো? 6টি কার্বন। এবার 1 এবং 2 করে সুপরে তাকে বাইরে দিয়েছি, 3 4 করে সুপরে তাকে বাইরে দিয়েছি, 6 5 করেছে উপরে তাদের বাইরে দিয়েছি। আর যারা নিচে করেছে, যারা নিচের তলে অতিক্রমণ করেছে, নিচে মানে কি নিচের তলে অতিক্রমণ করেছে, তাদেরকে আমরা ভিতরে দেখাবো। তাহলে নিচের তলে করলো কে বলো তো? 2 এবং 3, 2 এবং 3, 4 এবং 5, 4 এবং 5, আর কত বলো তো? 6 এবং কত বলো তো? 1, 6 এবং 1। তাহলে এইভাবে তারা থাকবে। এটাই সঞ্চারণশীল পাই ইলেকট্রন বা ডিলোকালাইজড পাই ইলেকট্রন। এর নাম কি বলতো? তাকে বলবো আমরা সঞ্চারণশীল কি বলতো? পাই ইলেকট্রন বলবো, সঞ্চারণশীল পাই ইলেকট্রন। তাহলে এখানে কি আছে বলতো? সঞ্চারণশীল পাই ইলেকট্রন হয়ে গেল। যদি এইবার দেখো 1 আর 2 যদি উপরে না করে 2 আর 3 উপরে করতো, 2 আর 3 উপরে করতো, তাহলে 2 এর নিচে যেত 1 এর নিচে, তখন কিন্তু ইলেকট্রন মেঘটা আসছে এখানে, এইটাই যদি এখানে। আবার বলি 1 আর 2 উপরে না করে যদি 2 আর 3 উপরে করতো, 2 আর 3 উপরে, তাহলে 1 2 করতো নিচে, তখন কিন্তু এটা সম্পূর্ণ উল্টে যেত। আর এটি হওয়ার জন্য যদি এখানে কোনো ইলেকট্রন আকর্ষী, কোনো ইলেকট্রোফাইল এজেন্ট, ইলেকট্রন আকর্ষী বিকারক কোথায় আসে বলতো? বেঞ্জিন বলে। তার ওই ইলেকট্রনকে নেওয়ার জন্য, তোমার ইলেকট্রনকে আমি চাই, তখন সে কি করবে? ইলেকট্রনকে নিতে পারে না। কারণ এই ইলেকট্রন 1 আর 2 আছে, দেখলেন যে কোথায় আছে? 1 আর 2 কোথায় আছে বলতো? 1 আর 2। তাহলে 1 আর 2 এর ভিতরে ওখানে গিয়ে ধরবো, কিন্তু 1 আর 2 এ ধরতে গেলেই 1 আর 2 ওখান থেকে চলে যাবে এখানে ক্লকওয়াইজ ঘুরে, অথবা এন্টি ক্লকওয়াইজ ঘুরে চলে যাবে 6 এবং 1 এর মধ্যে। তার মানে আমি ধরতে পারবো না। তখন প্রভাবটা পড়বে কার উপরে? এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন, যে কোনো একটা হাইড্রোজেনের উপরে পড়ে এবং সে প্রতিস্থাপিত হয়ে চলে যায়। যেটা আজকে শিখাবো, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, কোথায় বলো তো? বেঞ্জিন বলে। তার বিক্রিয়া এবং বিক্রিয়ার কৌশল কি বুঝতে পেরেছো? ওটা দেখায় যদি সেখানে কোনো ইলেকট্রোফাইল, ইলেকট্রন আকর্ষী বিকারক আসে। ভালো করে দেখো, কিন্তু টোটালটাই কিন্তু একটা মৌলিক বিষয়, বোঝার বিষয়। সেটা না বুঝলে তো হয় না, ভালো করে বুঝতে হবে। বুঝলে রসায়ন পড়ার মধ্যে আনন্দ আছে। সে আনন্দটাকে আগে খুঁজে বের করতে হবে। তাহলে তোমার দেখবা যে কেমিস্ট্রি বই তোমাকে টেনে নেবে। তুমি বিজ্ঞানের অন্যান্য বইকে পড়া বাদ দিয়ে কেমিস্ট্রি বই দেখবা পড়তে অভ্যস্ত হয়ে গিয়েছে, কারণ ওটা পড়তে ভালো লাগবে পড়তে তখন। এবার দেখো আমি এখানে 6টি কার্বন 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6 6টা কার্বন, ঠিক তো? এইবার দেখো মনে করো 1 আর 2 এর ভিতরে কোনো ইলেকট্রোফাইল এজেন্ট আসছে। কেন? ওই ইলেকট্রনটাকে ধরার জন্য। 1 আর 2 এর এই ইলেকট্রনটাকে ধরার জন্য ইলেকট্রন আকর্ষী বিকারক আসছে, যে আমি ইলেকট্রনটাকে ধরবো। এইবার কি করবে দেখো, 1 2 এখান থেকে ক্লকওয়াইজ ঘুরে তাহলে এখানে চলে আসবে, এইটা ক্লকওয়াইজ ঘুরে চলে আসবে এখানে, এইটা অর্থাৎ 3 4 এর আসবে এখানে, এইটা চলে যাবে এখানে। তার মানে এইটা চলে যাবে কত বলো তো? এখানে এরকম বন্ধন হবে। এইবার মনে করো উল্টা, যে তাদের এইগুলো ঠিক আছে, 1 2 ঠিক আছে, ইলেকট্রন মেঘ ধরতে গেছিল 2 3 এর মধ্যে, কোথায় বলো তো? 2 এবং 3 এর ইলেকট্রন মেঘটাকে ধরতে গেছে। কে ধরতে গেছে? একটা ইলেকট্রোফাইল এজেন্ট। কে ধরতে গেছে বলো তো? ইলেকট্রোফাইল এজেন্ট। তখন এইটা 2 3 থেকে ঘুরে আসবে এখানে, এটা ঘুরে যাবে কত বলো তো? এখানে এটা ঘুরে যাবে এখানে, এই যে এটা ঘুরে যাবে এখানে, এটা আসবে এখানে, এটা যাবে এখানে ক্লকওয়াইজ ঘুরলে। আর এন্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে এখানে, এ আসবে এখানে, মানে পালানোর তার জায়গা আছে, পালানোর জায়গা আছে, তাই সেরকম পালিয়ে বেড়াবে। এখানে দেখো 1 2 এ দ্বিবন্ধন নেই, এখানে কিন্তু 1 2 এ দ্বিবন্ধন আছে, 2 3 এ নেই, এই গঠনে 2 3 আছে,
এই গঠনে 3 4 নেই, এখানে 3 4 আছে। 4 পাশে দ্বিবন্ধন নেই, 4 পাশে দ্বিবন্ধন আছে। 5 6 নেই, 5 6 আছে। 6 1 নেই, 6 1 আছে। তাহলে আমাদের এই গঠনটাকে আমরা যদি দেখাই CH 1 1 CH, এই গঠনটা লিখছি। কার্বন কার্বন ডাবল বন্ড CH, একক বন্ধন CH, কার্বন কার্বন দ্বিবন্ধন, এভাবে দ্বিবন্ধন, একে বলবো CH। এটাও বেঞ্জিন, অথবা আমি ওভাবে লিখতে পারি CH কার্বন কার্বন দ্বিবন্ধন, একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন CH, একক বন্ধন CH, কার্বন কার্বন দ্বিবন্ধন। এটাও বেঞ্জিন, ওটাও বেঞ্জিন। এখান থেকে 1 2 দ্বিবন্ধন নেই, এখানে 1 2 দ্বিবন্ধন আছে। 2 3 নেই, এখানে 2 3 আছে। 3 4 আছে, 3 4 নেই। 4 পাশে আছে, 4 পাশে নেই। 5 6 আছে, 5 6 নেই। 6 1 আছে, 6 1 নেই। কোনটা লিখব? তাই কোনো সুনির্দিষ্ট না লিখে আমরা ষড়ভুজীয় গঠন দিয়ে মাঝখানে একটা গোল দিয়ে দেখাই। আমরা ষড়ভুজীয় গঠন কাঠামো লিখে, তোমরা তো জানো এভাবে মানে বেঞ্জিন হয়ে গেল। কোন সুনির্দিষ্ট দিকে দ্বিবন্ধন না দিয়ে, অর্থাৎ এখানে 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 বা এটা 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 না দিয়ে একটা গঠন কম আঁকবো, ঠিক আছে? বুঝতে পারলাম। কোন একটা সুনির্দিষ্ট দিকে না দিয়ে, বুঝতে পেরেছ? আমরা কি করি, মাঝখানে আমরা গোল দিয়ে দেখাই, এটাই বেঞ্জিন। তার মানে ওই গোলটাই আমরা বুঝি 6টি ইলেকট্রন মেঘের ঘনত্ব, 6টি ইলেকট্রন মেঘের চার্জ ঘনত্ব, 6টি ইলেকট্রন মেঘের কি চার্জ ঘনত্ব। তাহলে বুঝতে পেরেছ? তার মানে এটাই C6H6, এটা কি C6H6। তাহলে বেঞ্জিন অণু দ্বিবন্ধন আর ইথিন অণু দ্বিবন্ধন এক নয়, সে কারণে বেঞ্জিন জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা, কোন পরীক্ষা? বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা প্রদর্শন করে না। ইথিন জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা, বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা প্রদর্শন করে থাকে। আবার বলি, বেঞ্জিন কি করে না? জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা, বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা প্রদর্শন করে না, কিন্তু ইথিন সে পরীক্ষা প্রদর্শন করে। ইথিনের একটা দ্বিবন্ধন আছে, তবু সে প্রদর্শন করে। বেঞ্জিনের 3টি দ্বিবন্ধন আছে, তবু অসম্পৃক্ততার পরীক্ষার ফলাফলে সে বলে আমি নেগেটিভ, পজিটিভ না। তাহলে বুঝতে পেরেছ? এবার তুলে নাও তোমরা একটু ঝটপট। আমি বলেছিলাম একটু অপেক্ষা করে, তোমাদের তো পোস্ট দেওয়া থাকবে, সেখান থেকে তুমি ধীরে ধীরে তুলে নিও, সেটাই সবচেয়ে ভালো হবে। বুঝতে পেরেছ? পোস্টে থাকবে, সেখান থেকে তোমরা ধীরে ধীরে দেখে নিয়ে যাও। তাহলে আমি এটাকে মুছে ফেললাম, আর নাহলে তো সময় অনেক লেগে যাবে, বুঝছো? 5 মিনিট সময় নষ্ট হবে এটা তুলতে গিয়ে। তাহলে নিশ্চয়ই তুহিন আছো কিনা জানি না, তুমি বলেছো বিধায় বিষয়টা আমার মাথায় এসেছে যে ওটা তো নিশ্চয়ই ওদের দুর্বলতা আছে। তাহলে তার অনেক একটা ছেলে বলেছিল, এবং প্রত্যেক বছরই বলে কেউ না কেউ, আর ক্লাসে তেমন আমি আগে বলেছি, আমরা যা পড়াবো সেখানে কি কি মৌলিক বিষয় প্রয়োজন, সেই বিষয়গুলি আগে পড়িয়ে ছাত্রের ভিত্তিকে আমরা কি করি বলো তো, ঠিক করি। তারপরে গিয়ে আমরা সেখানে পড়াই। এখানে আমাদের কলেজের আমাদের গ্রুপের কোনো ছেলে থাকলে সে নিশ্চয়ই বলবা স্যার মিথ্যা কথা বলেননি, বিন্দু মাত্র না, বলার কোনো অবকাশও নেই। আমাদের কলেজে নিশ্চয়ই কেউ না কেউ আসো আমার গ্রুপে, তারা নিশ্চয়ই জানো যে এখানে কোনো স্যার কোনো মিথ্যার কথা বলেন নাই। আমরা এখানেও তাই চেষ্টা করছি যা প্রয়োজন, কারণ যেহেতু সময় তো অবারিত। আমরা এই সপ্তাহের ভিতরে আশা করি আমরা রুটিন করব, করে তোমাদের বলবো কোন প্রক্রিয়া কিভাবে পড়ানো হবে। তার আগে বৃহস্পতিবার পর্যন্ত এভাবেই চলবে, অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এভাবে চলবে, শুক্রবারও চলবে। শুক্রবারে আড্ডার ক্লাস হবে, তারপর সেখানে আমরা আলোচনা করে তোমাদের সাথে মতামত নিয়ে, তোমাদের মতামত যাচাই বিশ্লেষণ করে, যাচাই বাছাই বিশ্লেষণ করে তারপর একটা সিদ্ধান্তে এসে এইভাবে আমরা পড়বো। ওই যে বলেছিলাম ওটা একটু দেখে দিই সাথে সাথে, জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা কার্বনে আসতে পারে স্যার, ওটা আবার কি? একটা হলো বেয়ার পরীক্ষা, একটা কি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার বেগুনি বর্ণ থাকে, বুঝছো? এই পরীক্ষাটার নাম কি বলতো?
তাকে বলবো বেয়ার পরীক্ষা। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারা পরিবর্তিত হয়ে যায় K2MnO4 পটাশিয়াম ম্যাঙ্গানেট, আর দুটো ওএইচ মানে কি পানি প্লাস অক্সিজেন। যখনই আমরা ইথিনকে দেওয়া হয়, ইথিন মানে CH2 ডাবল বন্ড CH2 প্লাস যদি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয়, তার মানে পানি প্লাস অক্সিজেন। এই পানি আর অক্সিজেন মানে কি বলতো দুটো ওএইচ, কার থেকে আসছে KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বেগুনি বর্ণ থেকে আসছে। তখন ইথিনের কার্বন কার্বন দ্বিবন্ধন ভেঙে দুটো এইচ যুক্ত হলো, যৌগটির নাম ইথিন 1,2 ডাইঅল। যৌগটিকে বলতো ইথিন 1 এবং 2, দুটো কার্বন আছে, তাই তাকে বলবো ডাইঅল বা ইথিলিন গ্লাইকল। ইথিন 1,2 ডাইঅল বা ইথিলিন গ্লাইকল। এই কার্বন কার্বন দ্বিবন্ধন ভেঙে যায়, এইচ আর ওএইচ মানে কি বলতো দুটো ওএইচ। এই দুটো এইচ কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত হয়ে কি করেছে বলতো ইথিন 1,2 ডাইঅল বা বাণিজ্যিক নাম হলো ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল উৎপন্ন করেছে। বেঞ্জিনকে যদি বলতাম বেঞ্জিন তুমি আসো, বেঞ্জিন বলে স্যার আসছি। আমি যে তুমি তো অসম্পৃক্ত বলে, জি স্যার আমি অসম্পৃক্ত, কিন্তু ওর মতো না। আমি যে কার মতো? ইথিনের মতো। আমি যে কথা কম বলো, বলে জি না স্যার আমি ওর মতো না, আমি ওর মতো না। ঠিক আছে তুমি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভিতরে যাও। ও বলে স্যার আমি প্রস্তুত। গিয়েছি, দেখি এখানে কোনো পরিবর্তন ঘটে না, তার মানে এই ধরনের কোনো বিক্রিয়া সেখানে সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণভাবে তাদের রংটা কি আছে বলতো বেগুনি বর্ণে থেকে যায়। তখন আমি বেঞ্জিনের বুকে পিঠে হাত দিয়ে বললাম যে থ্যাংক ইউ বেঞ্জিন, তোমার একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা। ও বলে যে জি স্যার আমার অসম্পৃক্ততা। আবার বলে আমি ইথিনের মতো না, বলে ওর মতো না স্যার। আমি যে গুড। এইবার এটার নাম কি বলতো বেয়ার পরীক্ষা। এবার আসো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কোন পরীক্ষা বলতো? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। শুধু কার্বন টেট্রাক্লোরাইড বর্ণহীন তরল, একে আমরা বলবো ব্রোমিন কি বলতো দ্রবণ পরীক্ষা। শুধু কার্বন টেট্রাক্লোরাইড বর্ণহীন তরল, কিন্তু যদি কার্বন টেট্রাক্লোরাইড ব্রোমিন যোগ করা যায় তখন তার বর্ণ হয় লাল টকটকে, লাল বর্ণযুক্ত। কিরকম? লাল বর্ণযুক্ত। এই ইথিন গ্যাসকে যদি আমরা CH2 ডাবল বন্ড CH2 তাকে আমি কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত ব্রোমিন দ্রবণের ভিতরে যোগ করি, তাহলে ইথিন বিক্রিয়া করে উৎপন্ন করে CH2Br 1 বন্ড কি বলতো CH2Br 1,2 ডাইব্রোমোইথেন। 1,2 কি বলতো ডাইব্রোমোইথেন। তার মানে এর এই লাল বর্ণ পরিবর্তিত হয়ে যায়। আর বেঞ্জিনকে যদি দেওয়া যায় বেঞ্জিন প্লাস কার মধ্যে বলতো ওই কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত ব্রোমিন দ্রবণের মধ্যে, দেখা যায় যে লাল বর্ণ পরিবর্তিত হয় না, লালই আছে। ওটা বেগুনি, আমি বেগুনি রং দিতে পারিনি, লাল আছে তো লাল দিয়ে দেখালাম। বুঝতে পেরেছেন? এটাই হলো জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা। ইথাইনও করে, সেটা যখন যাব অ্যালকিন এবং অ্যালকাইনে তখন তাদের শনাক্তকরণে এটা আলোচনা করব। এইবার দেখো পড়াতে গেলে অনেক সময় লেগে যায়, বুঝতে পেরেছো? অনেক সময় লেগে যায়। লেখো বেঞ্জিন বলয় প্রতিস্থাপন। বেঞ্জিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়া, একটু দ্রুত লিখবা। বেঞ্জিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়া লিখিস। তারপরে লেখো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, বিজ্ঞানীর নাম ফিডেল ক্রাফট, তাই বিক্রিয়াটির নাম কি বলতো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। লিখেছ? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, বানানটা একটু ঠিক করে লিখো। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন দুটো আছে, একটা অ্যাসাইলেশন, একটা কি বলতো অ্যালকাইলেশন। সে বিক্রিয়া এবং বিক্রিয়ার কৌশল নিয়ে আলোচনা করব। 1 নাম্বার প্রতিস্থাপন বিক্রিয়া। কোন বিক্রিয়া বলতো? ফিডেল ক্রাফট, ফিডেল ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন লেখো।
ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন দেখো বেঞ্জিন অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইহ্যালাইডের উপস্থিতিতে বেঞ্জিন অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইহ্যালাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অনার্দ্র LX3 এর উপস্থিতিতে বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যারাইল অ্যালকাইল বেঞ্জিন। তার মানে অ্যালকাইল মূলকটা বেঞ্জিন বলয়ে প্রতিস্থাপিত হলো, এর একটা হাইড্রোজেন ও হ্যালোজেন এই সেক্স আকারে অপসারিত হয়ে যায়। যদি একটি বাস্তব উদাহরণ বলি তাহলে বেঞ্জিন আছে এখানে, ও যদি বিক্রিয়া করে তার সাথে বলতো মিথাইল ক্লোরাইডের সাথে, তার উপস্থিতিতে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড LCl3, তখন তারা বিক্রিয়া করে উৎপন্ন করে যে যৌগটি তাকে আমরা বলবো মিথাইল বেঞ্জিন, বাকিটা উৎপন্ন করবে HCl। এইবার আসো বিক্রিয়ার কৌশল, কোন কৌশলে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়, মেকানিজম লিখিস। এইবার দেখো RX মানে কি বলতো অ্যালকাইল হ্যালাইড প্লাস যখনই কি আসবে LX3, তখন LX3 কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়াম অষ্টক অপূর্ণ। আবার বলি LX3 কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়াম অষ্টক অপূর্ণ, অষ্টক কি অপূর্ণ। তাই যখন LX3 আসে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনটা হ্যালাইড আয়ন হয়ে যায়, আর আরটা হয়ে যায় কি বলতো প্লাস। এই আর হয়ে যায় প্লাস ইলেকট্রনকে হারিয়ে, আর হ্যালোজেন হয়ে যায় কি বলতো X মাইনাস, ওখান থেকে LX3। কেন X মাইনাস হলো? ওই X মাইনাস হলে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে 3টি, তখন অ্যালুমিনিয়াম ওই X মাইনাস এর সাথে কোন বন্ধন করতে পারে বলতো সন্নিবেশী বন্ধন করতে পারে। তাই সে কাকে বলতো ওই X মাইনাস কে সংযুক্ত করে, যুক্ত করে। তার মানে আমার এখানে আরটা আর প্লাস থেকে গেল, আর বাকি যে যৌগটি তারা উৎপন্ন করলো X ফর কি বলতো মাইনাস, আরটা থেকে গেল কি বলতো আর প্লাস হিসাবে। আর প্লাস মানে কালকে বলে আসছি কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন পজিটিভ চার্জ যুক্ত আয়ন, তার মানে ইলেকট্রনের ঘাটতি আছে, সে হলো ইলেকট্রোফাইল এজেন্ট। ওই ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল এজেন্ট আর প্লাস কে বললাম, আর প্লাস তুমি বেঞ্জিনের কাছে যাও, তার কাছে 6টি কি আছে বলতো সঞ্চারণশীল বা ডিলোকালাইজ পাই ইলেকট্রন আছে, তুমি তার থেকে পাই ইলেকট্রনকে নাও, তখন কি করবে দেখো এভাবে বেঞ্জিন বলয়, এভাবে আসবে বেঞ্জিন বলয়টি, এই যে বেঞ্জিন বলয় ওই আর প্লাস তার ওখানে যাবে। এখানে একটা H আছে, কি আছে বলো হাইড্রোজেন, 6টা কার্বনের 6টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনকে আমি আলাদা করে লিখলাম। এই আর প্লাস তখন একটু ভালো করে দেখে নাও, খুব ধীরে কোথায় আসবে বলো তো বেঞ্জিন বলের ওখানে আসবে। এটাকে বলবো আমরা খুব ধীরে, খুব ধীরে সে কোথায় যাবে বেঞ্জিন বলের ওখানে। অনেক কান্নাকাটি করছে বেঞ্জিনের কাছে গিয়ে যে ভাই আমাকে একটু জায়গা দাও, আমি অ্যালকাইল হ্যালাইড ছিলাম, অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আমাকে এই অবস্থা করেছে। তখন একটা হাইড্রোজেন একটু ওর কান্নাকাটিতে মুগ্ধ হয়ে মন গলে তাকে একটু জায়গা করে দিয়েছে, ওই আর প্লাস থেকে গেল, আর প্লাস অবস্থা এখানে আসছে খুব ধীরে, খুব ধীরে। এইবার আর প্লাস ধীরে ধীরে বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রনকে নেওয়ার উদ্দেশ্যে তার ভিতরের দিকে অগ্রসর হয়, ধীরে 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 তারা অগ্রসর হচ্ছে যথেষ্ট মাত্রায়। এমন ভাবে অগ্রসর হয় যে তখন আরটা প্লাস থাকে, তখন আর কি থাকে বলতো প্লাস থাকে, এবং এই হাইড্রোজেনটা যথেষ্ট ভাবে কি হয়ে যায় বলতো দুর্বল হয়ে যায়। সেজন্য ভেঙে ভেঙে দেখালাম যথেষ্ট ভাবে, কিন্তু এর থেকে সবল। তখন হাইড্রোজেন আর এর প্রতি চিৎকার চেঁচামেচি করতে থাকে, এই আর তোমাকে একটু জায়গা দিলাম বলে যে একটু স্যার থাকি চলে যাব, এখন তো তুমি ভিতরে চলে আসছো, একদম ভিতরে আস্তে আস্তে তুমি বেঞ্জিন বলার কাছে যাচ্ছ, তুমি দূরে সরে যাও। তখনই আর বুঝি আমি উপযুক্ত নির্দিষ্ট দূরত্বে চলে গেছি, তখন এক ধাক্কা দিয়ে বেঞ্জিন বলার ভিতরে চলে যায়, আর হাইড্রোজেনটা কি হয়ে যায় বলতো ওখানে আমাদের এইভাবে দুর্বল ভাবে থেকে যায়। তখন বেঞ্জিন বলা হয়ে যায় কি বলতো প্লাস। এই অবস্থায় কি করে বলতো
এল এক্স ফোর এ এল কত বলো তো এক্স ফোর মাইনাস তারা তো থেকেই যায় ওই এল এক্স ফোর মাইনাস এইচ প্লাসকে খুব দ্রুত টেনে আনে এইচটাকে এইচ প্লাস আকারে, কারণ এই বেঞ্জিন বলা তো সে পজিটিভ থাকবে না, হাইড্রোজেন হলো দায়ী আর প্লাসকে জায়গা দেওয়ার জন্য, তখন হাইড্রোজেন তার ইলেকট্রনকে বেঞ্জিন বলা দান করে, এইচ প্লাসটা চলে যায়, বেঞ্জিন বলা হাইড্রোজেন ইলেকট্রনকে নিয়ে তারা আধান প্রশমিত হয়ে যায়, এইভাবে আটটা বসে যায় আর এইচ প্লাস আর এল যুক্ত হয়ে তারা উৎপন্ন করে এইচ এল এক্স ফোর, এর রূপ থাকে না, সে পরিবর্তিত হয়ে যায় এইচ এক্স প্লাস এল কত বলো তো এক্স থ্রি, তাহলে এই যে অ্যালকাইল মূলক যুক্ত হলো এর নামই হলো ফিডেল ক্রাফট কি বলতো অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এতটুকু রেখে দাও, আমরা আগামী দিন আবার 11টার সময় তোমাদের সঙ্গে হাজির হব, তারপর বাকিগুলো দেখা যাবে যে আমরা আসতে পারি জৈব রসায়নের ভিত্তি কিভাবে ঠিক করতে পারি। তাহলে এটাকে একটু তুলে নাও, এই একই বিক্রিয়া যদি মিথাইলমূলক দেওয়া হতো এটা নিজেরা করবে, এটা যদি মিথাইলমূলক করা হতো তোমরা নিজেরা করবে, যদি CH3Cl হতো তার সঙ্গে L কত বলো তো Cl3 হতো, তখন কি হয় ওই CH3 প্লাস আর উৎপন্ন করে L কত বলো তো Cl4 মাইনাস, এটা যেমন খুব ধীরে হয়, একটা কথা বলা হয়নি, এটা ঘটে খুব দ্রুত, আর এখান থেকে এই অবস্থাটা আছে তার নাম হলো অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট, আবার এখান থেকে এই অবস্থাতে হলো তার নাম হলো অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট। সকলে ভালো থেকো, সবার জন্য শুভকামনা, অবশ্যই বিপদমুক্ত দূরত্বে থাকবে, বাইরে যাওয়ার প্রয়োজন না হলে, একদম প্রয়োজন না হলে কোন অবস্থা কি প্রয়োজন বাইরে যাওয়ার, বাসায় থাকো, কারণ জীবনের থেকে বড় কিছু নেই, তাকে আগে বাঁচাতে হবে সমূহ বিপদ থেকে। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা, আমার জন্য শুভকামনা করো তোমরা। থ্যাংক ইউ। আগামীকাল আবার দেখা হবে সকাল 11টায়, সকাল 11টায়। আর তোমার পেজে আজ কিছু পোস্ট দেবো, সেগুলো রেডি করো, অবশ্যই পেজে গিয়ে সবাই পেজের কাজগুলিকে সম্পূর্ণ করবে, আমি চাই ওখানে গ্রুপ ওয়াইজ কাজ করে সবটা কমপ্লিট করো, উত্তর তো অবশ্যই আমি দিয়ে দেব, উত্তর অবশ্যই আমি উত্তর রেডি করে রেখেছি, আমি অপেক্ষা আছি যে তোমরা কতজন অংশগ্রহণ করো, কে কতটুকু পারছো কতটুকু পারোনি, কেউ কেউ লিখেছো অনেক কঠিন, কঠিন বলে কিছু নেই, অনেক সোজা, ওর থেকে অনেক কঠিন আসে। থ্যাংক ইউ।